কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। পর্তুগালের সেনা ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েন, যে কোনো আক্রমণ ঠেকাতে প্রস্তুত বলছে তেহরান। যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। বাণিজ্যের ক্ষতি কাটাতে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড়। এবং ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাশের পর 379 রাজনৈতিক বন্দীর ক্ষমা ঘোষণা। অন্তর্বর্তী প্রেসিডেন্টের ওপর থেকে ইউ এর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন স্পেনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক চাপের সামনে মাথা নত না করার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইরানের সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে ট্রাম্পের দাবির যথাযথ প্রমাণ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যেই পর্তুগালে সামরিক বিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। চাপের মুখে নতি স্বীকার নয় এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব শক্তিগুলো ইরানকে মাথা নত করাতে চাইছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, নানা সংকট তৈরি করা হলেও আপোষ করবে না তেহরান। ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, 3000-এর বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 200 জনই নিরাপত্তা সদস্য। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আন্দোলনে নিহতের সংখ্যা 32,000-এর মতো। এ অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। কূটনীতির গণ্ডি ছাড়িয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে। পর্তুগালের আজোরেসের লাজেস বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রয়োজনে ইরানের সীমিত পরিসরে সামরিক হামলার কথা বিবেচনা করছে তারা। এর মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে এমন পদক্ষেপ বলে ধারণা স্থানীয় গণমাধ্যমের। অপরদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে ইরানও। দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় শত্রুর যে কোনো অভিযান বা ভুল হিসাব ঠেকানোর প্রধান হাতিয়ার। জানান, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত তেহরান। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পবিত্র রমজানেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণাঞ্চলে দখলদার বাহিনীর হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে ডেপুটি কমান্ডারের ভূমিকা নেবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। এই বাহিনীকে স্বাগত জানালেও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছে হামাস। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার সঙ্গে সমন্বয়ের জন্য লিয়াজন অফিস স্থাপন করেছে। এর মাধ্যমে গাজায় ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের উপরাষ্ট্রপতি হোসেইন আল শেখ। গাজায় যুদ্ধবিরতির মধ্যে চলছে ফিলিস্তিনিদের উপর আক্রমণ। প্রতিদিনই হতাহত হচ্ছেন বাসিন্দারা। ভঙ্গুর এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে সোচ্চার হয়ে উঠেছেন বিশ্বনেতারা। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো জানান, গাজার আন্তর্জাতিক শান্তি বাহিনীতে ডেপুটি কমান্ডার হিসেবে অংশ নেবে দেশটি। বাহিনীতে প্রায় 5টি সেক্টরে ধাপে ধাপে সেনাদের মোতায়েন করা হবে। মোট সেনা সংখ্যা পৌঁছাতে পারে প্রায় 20,000 পর্যন্ত। এপ্রিলের শুরুতেই 1000 সৈন্য মোতায়েনের জন্য প্রস্তুত দেশটি। আন্তর্জাতিক শান্তি বাহিনীকে স্বাগত জানিয়ে হামাসের মুখপাত্র হাজিম কাসেম বলেন, গাজার অভ্যন্তরীণ বিষয়গুলোতে বাইরের কারো হস্তক্ষেপ চায় না তারা। তিনি বলেন, শান্তি বাহিনী নীরবভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করবে, একই সঙ্গে জনগণ ও দখলদার সেনাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা সংক্রান্ত সমন্বয়ের জন্য একটি কার্যালয় স্থাপন করেছে, যার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। উপরাষ্ট্রপতি হোসেন আল শেখ বলেন, অফিসটি এখনও সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজলিউশন 2803 অনুযায়ী সমন্বয়ের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে কাজ করবে। এই কার্যালয় গাজাবাসীর দুর্ভোগ কমাতে এবং প্রশাসনিক ও নিরাপত্তা সেবা দেবে বলেও জানান তিনি। পাশাপাশি এটি পশ্চিম তীর ও গাজার মধ্যে আইনি ও নিরাপত্তা দ্বন্দ্ব এড়াতে সাহায্য করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননের পূর্ব দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, শুক্রবার পূর্বাঞ্চলের বেকা উপত্যকায়
বিমান হামলায় প্রথমে অন্তত 6 জন নিহত ও 25 জনের বেশি আহত হন। পরে রিয়াক শহরের একটি ভবনে হামলার ঘটনায় আরও কয়েকজন হতাহত হন। ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খোঁজে চলছে তল্লাশি ও অভিযান। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে নিহতদের মধ্যে সংগঠনটির একজন সামরিক নেতাও রয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরও হামলার কথা জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে অন্তত 2 জন নিহত হন। সাম্প্রতিক এসব হামলাকে 2024 সালের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে লেবানন। প্রথম নারী ফিলিস্তিনি কূটনীতিক লেইসা শাহিদ আর নেই। 76 বছর বয়সে ফ্রান্সে মারা গেছেন অভিজ্ঞ এই কূটনীতিক। মধ্যপ্রাচ্যের সংঘাতের সবচেয়ে উত্তাল সময়ে ইউরোপে ফিলিস্তিনের মুখপাত্র ছিলেন তিনি। 1949 সালে বৈরুতে জন্ম নেয় লেইলা শাহিদের পরিবার ছিল জেরুজালেম ও বর্তমান উত্তর ইসরায়েলের বাসিন্দা। শরণার্থী শিবিরে কাজ করার পর 70-এর দশকে পিএইচডি করতে প্যারিসে যান তিনি। 1976 সালে ফ্রান্সে ফিলিস্তিনি ছাত্র ইউনিয়নের প্রধান নির্বাচিত হন। 1982 সালে বৈরুতে ফিরে আসেন। 1989 সালে পিএলও তাকে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে ইতিহাস করেন লেইলা শাহিদ। পরে নেদারল্যান্ডস, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নে ফিলিস্তিনি দূত হিসেবে দায়িত্ব পালন করেন। 2004 সালে ইয়াসির আরাফাতের শেষ সময় তিনি পাশে ছিলেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপর হামলা, 2 সেনা নিহত, পাল্টা গুলিতে 5 অস্ত্রধারী আহত। সুপ্রিম কোর্টের রায়ের পর শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কে ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমা আইন পাশের পরদিনই 379 রাজনৈতিক বন্দীকে ক্ষমা ঘোষণা করেছে দেলসি রদ্রিগেজ সরকার। বিধি প্রণয়নের পর মুক্তি পান দেশটির রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপা, যা আরও বন্দী মুক্তির আশা জাগাচ্ছে। নতুন এই আইনের পর কারাকাসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করার কথা জানিয়েছে স্পেন। বৃহস্পতিবার ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির ঐক্যমত্যের ভিত্তিতে দেশটির অন্তর্বর্তী সরকার একটি সাধারণ ক্ষমা আইন জারি করে, যার মধ্য দিয়ে 1999 সালের পর থেকে রাজনৈতিক কারণে বন্দী হওয়া ব্যক্তিরা এই আইনের সুবিধা পেতে যাচ্ছে। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে আদালতের মাধ্যমে, যেখানে ইতিমধ্যেই সরকারি প্রসিকিউটরের আবেদন জমা দেওয়া হয়েছে। নতুন আইন প্রণয়নের পর 379 জন রাজনৈতিক বন্দীকে ক্ষমা ঘোষণা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহীত আইনটি অনেক রাজনৈতিক বন্দীর মুক্তির আশা জাগাচ্ছে।
বিধি প্রণয়নের পর মুক্তি পান ভেনেজুয়েলার রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপা। মুক্তির পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি নির্বাসিতদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া নিজের সমর্থকদের সঙ্গেও দেখা করেছেন বিরোধী দলীয় এই নেতা। ভেনেজুয়েলার সরকারি হিসেব বলছে গত এক বছরেরও বেশি সময়ে প্রায় 900 জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আর মানবাধিকার সংগঠন ফরো প্যানেল এর তথ্য মতে 8 জানুয়ারির পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক বন্দী হিসেবে গণ্য হওয়া প্রায় 450 জন মুক্তি পেয়েছে। এদিকে নতুন ক্ষমা বিলের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করা হবে বলে জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, ক্ষমা আইনটি ভেনেজুয়েলার সঠিক পথে এগোনোর স্পষ্ট সংকেত। এক্ষেত্রে দেশটিকে নিয়ে নতুন করে ভাবা যেতে পারে, যদিও এই বিষয়টিতে ইউভুক্ত দেশগুলোর সমর্থন প্রয়োজন। নাসরিন রুমি, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী অভিযানের সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সহ 2 সেনা সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর হামলায় গোষ্ঠীটির অন্তত 5 সদস্য নিহত হয়েছে। আইএসপিআর জানায়, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অঞ্চলটির 52 জেলায় অভিযান চালায় সেনারা। এ সময় একটি আত্মঘাতী বোমা বহনকারী গাড়ি সহ একজনকে আটক করে তারা। এতে শহরের বেসামরিক মানুষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা ভেস্তে যায়। তবে মরিয়া হয়ে জঙ্গিরা এক পর্যায়ে বিস্ফোরক বোঝাই গাড়িটি নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে আঘাত করে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হন। এ ঘটনায় জড়িতদের অবস্থান যেখানেই হোক তা চিহ্নিত করে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। থামছেই না সাগর পাড়ি দিয়ে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টা। গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে 3 জনের মৃত্যু, কয়েকজন নিখোঁজ। আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত ও ব্রাজিল। স্থানীয় সময় শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় দুই নেতা। আলোচনায় গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও নিরাপত্তা সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট লুলার দূরদর্শী দৃষ্টিভঙ্গি ভারত ব্রাজিল সম্পর্ককে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করেছে বলে জানান নরেন্দ্র মোদী। এদিকে ভারত ব্রাজিল একসঙ্গে কাজ করলে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। यहाँ पर प्रधानमंत्री से औपचारिक मुलाकात करते हुए नजर आ रहे हैं। इससे पहले उनका औपचारिक स्वागत हुआ, जिन पर ब्राजील और वैश्विक मुद्दों पर चर्चा होनी है। कई ऐसे मल्टीलैटरल फोरम्स भारत अहम माना जा रहा है जब हम बात करते हैं ब्राजील और वैश्विक के लिहाज से आगे बढ़ते, क्योंकि कई গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির ক্রিট দ্বীপের কালোই লিবেনেস উপকূলে একটি কাঠের নৌকা ডুবে যায়। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে ওই নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ বহন করা হচ্ছিল। এ সময় পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ প্রথম উদ্ধার কাজে এগিয়ে এসে প্রায় 20 জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশর ও সুদানের অভিবাসীরা রয়েছেন। তাদের নিরাপদে লিবেনেস বন্দরে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বড় পরিসরে কোস্টগার্ডের তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা অঙ্গরাজ্যে অস্ত্রধারীদের হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। হামলার পাশাপাশি এলাকা থেকে নারী ও শিশু সহ কয়েকজনকে অপহরণের অভিযোগও উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অঙ্গরাজ্যের একটি গ্রামে তাণ্ডব চালায় হামলাকারীরা। বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়, প্রাণ বাঁচাতে পালাতে গেলে গুলি করা হয় গ্রামবাসীদের। স্থানীয় প্রশাসন এখনও নিখোঁজদের তালিকা প্রস্তুত করছে। এর একদিন আগে 150-র বেশি মোটরসাইকেলে করে সশস্ত্র ব্যক্তিদের চলাচল দেখে বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। সাম্প্রতিক সময়ে অস্ত্রধারীদের হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং গ্রাম থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নাইজেরিয়ায় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় সরকারের ওপর চাপ বাড়ছে।
চীনের উত্তরাঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাজধানী বেইজিং সহ একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। উন্মুক্ত পর্যটন কেন্দ্র ও চীনা নববর্ষের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার প্রবল বাতাস ও ধূলিঝড়ের জন্য হলুদ সতর্কতা এবং শৈত্যপ্রবাহের জন্য নীল সতর্কতা জারি করা হয়। শনিবার বেইজিংয়ে দমকা হাওয়ার গতি ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। সেই সঙ্গে বাতাসে ধুলার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বসন্ত উৎসব শেষে যাত্রীদের ফিরতি চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত জনবল, টিকিট যাচাই প্রক্রিয়া দ্রুত করা এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা জোরদার করেছে। বাসিন্দাদের ভারী পোশাক ও মাস্ক পরে চলাচল করতে দেখা যায়। চীনের 4 স্তর বিশিষ্ট আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় লাল সর্বোচ্চ, এরপর কমলা, হলুদ ও নীল। বর্তমানে একাধিক অঞ্চলে হলুদ ও নীল সতর্কতা কার্যকর রয়েছে। এর দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে খাল, নদীর পানি বেড়ে প্লাবিত হয় বিভিন্ন অঞ্চল। তীব্র স্রোতে ধসে পড়ে কয়েকটি বাড়িঘর। বন্যায় 450 বেশি বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন প্রায় 2000 মানুষ। এর মধ্যে ইয়ানাহুয়ারা জেলায় কাদা ও জমে থাকা পানি সরাতে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা। উদ্ধারকারী দলের সঙ্গে বাসিন্দারাও এ কাজে যোগ দেন। বন্যায় শতাধিক বাড়ির নিচতলা পানিতে ডুবে যাওয়ায় সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনিক জটিলতা এবং ক্লিক ডের ত্রুটির কারণে ইতালিতে বহু বিদেশি শ্রমিক অবৈধ হয়ে যাচ্ছে। ইতালির উচ্চকক্ষ সিনেটে উপস্থাপিত এক বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে প্রতি বছর কোটা নির্ধারণ করে স্পন্সর ভিসায় বিদেশি শ্রমিক প্রবেশের অনুমোদন দিয়ে থাকে ইতালি সরকার। যদিও বাস্তবে অনুমোদনের হার খুবই কম। প্রশাসনিক জটিলতা এবং ক্লিকডের ত্রুটিতে অবৈধ হয়ে থাকছেন বহু শ্রমিক। দেশটির উচ্চকক্ষ সিনেটে এরো স্ট্রানিয়েরো নামের একটি প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে স্পন্সর ভিসার কোটা নির্ধারণ করা হয়েছিল 1,46,850টি। তবে সফলভাবে ইতালিতে থাকার অনুমোদন পেয়েছেন মাত্র 24,858 জন। চূড়ান্ত অনুমোদনের হার ছিল 16.9%। 2025 সালের কোটা বাড়িয়ে করা হয় 1,81,450, কিন্তু মাত্র 14,349 জন অনুমোদন পেয়েছেন। শতকরা হার মাত্র 7.9%। ইতালিতে আসা এসব শ্রমিক দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও অনুমোদন প্রক্রিয়ার জটিলতায় অনেকে অবৈধ অবস্থায় থেকেই কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকারকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে সঠিক উপায়ে ভিসা ও থাকার অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। স্পন্সর ভিসায় ইতালিতে এসে যে সকল বিদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নিজস্ব পেপারসগুলো কমপ্লিট না হওয়ার কারণে আমলাতান্ত্রিক যেই জটিলতা সৃষ্টি হয়েছে সেইটা সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুতই যেন এটা সমাধান করেন। সরকারের অনুরোধ করব যে এই যারা আসছে এদের জন্য একটু সুবিচার করার জন্য, এবং আগামীতে যারা আসবে যে ক্লিক ডে এবং প্রশাসনিক যে জটিলতা, এর কারণে বাংলাদেশের হার অনেক কমে যাবে। ডেক্রেতো ফ্লুসিতে ইতালিতে আসার ক্ষেত্রে শ্রমিকদের আমলাতান্ত্রিক জটিলতায় কঠিন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। সরকারকে বিষয়টি মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত, তা না হলে ইতালিতে অবৈধদের সংখ্যা বাড়বে। ইতালিতে বিদেশি শ্রমিক প্রবেশ শুধু একটি অভিবাসন ইস্যু নয়, এটি দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ শ্রমবাজারের সঙ্গে সরাসরি যুক্ত। সিনেটে উপস্থাপিত প্রতিবেদনে সুপারিশ করা হয়, শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কোটা নির্ধারণ, আবেদন প্রক্রিয়া ডিজিটাল ও দ্রুত করা, মৌসুমি কাজে শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ এবং শ্রম অধিকার নিশ্চিত করা প্রয়োজন। সময় সংবাদ, ইতালি। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে এবার অনুষ্ঠিত হলো রমজানের প্রথম তারাবির নামাজ। শত শত মুসল্লির অংশগ্রহণে ধর্মীয় আবহ ছড়িয়ে পড়ে আলোক ঝলমলে চত্বরে। আয়োজকরা বলছেন এদের তাদের পঞ্চম আয়োজন। এবারও ছিল প্রায় 2000 মানুষের ইফতার ব্যবস্থা। নামাজের পাশাপাশি ছিল সম্প্রীতি, সহমর্মিতা আর উন্মুক্ত আমন্ত্রণের বার্তা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম চত্বর টাইমস স্কোয়ারে স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত হয় রমজানের তারাবির নামাজ। উঁচু অট্টালিকা আর নিয়ন আলোয় ঘেরা পরিবেশেই কাতারে কাতারে মুসল্লিরা দাঁড়িয়ে আদায় করেন বিশেষ এই নামাজ। এটি ছিল টাইমস স্কোয়ারে আয়োজিত পঞ্চম তারাবি সমাবেশ। আয়োজকরা জানান, নগর কর্তৃপক্ষের অনুমতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নেই সম্পন্ন হয় অনুষ্ঠান। আত্মসংযম, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির মাস রমজান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আয়োজকরা জানান, ইফতারের সময় প্রায় 2000 মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। শুধু মুসলমানরাই নয়, যে কেউ এই খাবার গ্রহণ করতে পারেন। এখানে পঞ্চমবারের মতো এই আয়োজন করতে পেরে আমরা কৃতজ্ঞ। নিউ ইয়র্ক সিটির সংশ্লিষ্ট বিভাগ এবং NYPD আমাদের সহযোগিতা করছে। আশা করছি আগামী বছরগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। এখানে এসে মানুষকে খাবার দিতে পারাটা দারুণ অনুভূতি। বিশেষ করে কেউ যদি গৃহহীন হন, তিনি এখানে এসে বিনামূল্যে খাবার নিতে পারেন। খাওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি নয়, আমরা একসঙ্গে রুটি ভাগ করি, আনন্দ ভাগ করি। এটাই এই আয়োজনের সৌন্দর্য। ইফতার ঘোষণার মুহূর্তে এক অনন্য দৃশ্য তৈরি হয় টাইমস স্কোয়ারে। অনেকে মাটিতে বসে একসঙ্গে খাবার ভাগ করে নেন। আলো ঝলমলে এই বাণিজ্যিক চত্বরে ধর্মীয় সংহতি ও সামাজিক সহমর্মিতার এমন প্রকাশ শহরের বহু সাংস্কৃতিক চিত্রকেই আরও স্পষ্ট করে তোলে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে পবিত্র রমজান। ইউরোপের সাংস্কৃতিক শহর হিসেবে বিভিন্ন দেশের ইফতার ও সংস্কৃতি প্রদর্শন করা হয় ক্যাম্পাসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতারও উপস্থাপন করা হয় সেই আয়োজনে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের বাহারি সব খাবারের বিশাল এক পসরা। ইউরোপের সাংস্কৃতিক শহর ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ে ইফতারের এই আয়োজন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আসেন ক্যাম্পাসে। আরব দেশগুলোর খেজুর, সাম্বুসা, খাবসা ও মিষ্টানের পাশাপাশি ছিল তুরস্কের বাকলাভা, মরক্কোর হারিরা স্যুপ। নজর কাড়ে বাংলাদেশের ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম আর বড়বাপের পোলায় খায়। ইফতার শুরুর আগে তুলে ধরা হয় রমজানের গুরুত্ব ও তাৎপর্য। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মরক্কো, ইরাক, ইরান ও আফগানিস্তানের রমজানের চিত্র উপস্থাপন করা হয় ভিডিও প্রেজেন্টেশনে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের ইফতারের করুণ বাস্তবতাও তুলে ধরা হয়। করা হয় দোয়া মোনাজাত। বিভিন্ন দেশ কিভাবে রমাদান উদযাপন করে সেটা একসাথে দেখার দারুণ সুযোগ হলো। এখানে অন্য ধর্মের অনেকেই এসেছেন, ফিনিশরাও এসেছেন। তারা দেখলেন আমাদের ধর্মীয় আয়োজন, আমাদের ইফতার উদযাপন। আমাদের ধর্মীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার দারুণ সুযোগ হয়েছে এখানে। বিভিন্ন দেশের কমিউনিটিগুলোর মধ্যে যোগসাজশ বেড়েছে। অন্য ধর্মের লোকেরা জানতে পারছে, আমাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে, আমাদের খাবার সম্পর্কে জানতে পারছে। এটাই উপভোগ করছে। ভিন্ন ভাষা, সংস্কৃতি হলেও সবার অনুভূতি ঐক্য ও সহমর্মিতার। এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সাথে দেখা হচ্ছে, তাদের সাথেও রমজানের যে বন্ধন সেটা আর কি শেয়ার করতে পারছি। খুব ভালো লাগছে, কারণ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কান্ট্রির মানুষ এবং সাথে তাদের যে ধরনের ইফতার তারা করে থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু ইফতার করা না, তাদের কালচার সম্পর্কেও জানা। সারা বছরে আমাদের মুসলমান কমিউনিটির অনেক প্রোগ্রামই থাকে আসলে। তো সেক্ষেত্রে সেটা থেকে আমাদের রমজান মাসটা ঘিরে আমাদের আয়োজনটা একটু বেশি থাকে। ফিনল্যান্ডের ওউলু শহর 2026 সালে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে শহরটিতে চলছে নানা বৈচিত্র্যময় আয়োজন। তেরভে রামাদান অর্থাৎ স্বাগতহী রমজান অনুষ্ঠান সেই ধারাবাহিকতারই অংশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। মালয়েশিয়া ও মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তর। ভাষা সংরক্ষণে বৈশ্বিক উদ্যোগের ঘোষণা দিয়ে পালন করা হয় দিনটি। এবারের আয়োজনে প্রথমবারের মতো একসঙ্গে উপস্থিত ছিলেন ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও মহাপরিচালক। বাংলাদেশের সঙ্গে পরামর্শক্রমে এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে কার্যকর কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান ইউনেস্কো মহাপরিচালক। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের মনোমুগ্ধকর লোকসঙ্গীত উপস্থিত কূটনীতিক ও দর্শকদের প্রশংসা কুড়ায়। সৌদি আরবের রিয়াদেও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রবাসী বাংলাদেশিরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। জেদ্দা মক্কার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও প্রবাসীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 1952 সালের ভাষা আন্দোলনের বীর শহীদ। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়। মালদ্বীপে প্রবাসী শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরা হয়। ইতালিতেও যথাযোগ্য মর্যাদায় অমর 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইতালিতে দূতাবাস চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্থানীয় কমিউনিটির নেতারা এখানে বক্তব্য রাখেন। বক্তারা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার চর্চা বাড়ানোর উপর তাগিদ দেন। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উদযাপন করেছে অমর 21 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার মস্কো চিড়িয়াখানায় রঙিন আবহে উদযাপিত হলো চীনা নববর্ষ। স্থানীয় সময় শনিবার ড্রাগন শোভাযাত্রা, ঢাক ঢোল ও নানা পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়েছে। পান্ডা থিমের পোশাক পরে আসা দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পান। রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভিসা মুক্ত ভ্রমণ চালু হওয়ায় রাশিয়ার চীনা ঐতিহ্যের প্রতি বেড়েছে আগ্রহ। দর্শনার্থীরা প্রাণীগুলোকে খেলনা নিয়ে খেলতে ও বিশেষ খাবার উপভোগ করতে দেখেন। কেউ কেউ নিজস্ব পান্ডা পোশাকে স্মৃতি ধরে রাখেন ছবি তুলে।